বন্ধুরা, আমি তোমাদেরকে আজ এক ভিন্নধর্মী গল্প শোনাবো, যেখানে আছে ভৌতিক থ্রিলারের গল্প। অবশ্যই তোমাদের এই গল্পটি শুনে খুবই ভালো লাগবে। আমার বন্ধু অমিত রায় একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। বহু লোকই নানা কঠিন জটিল সমস্যা নিয়ে ওর কাছে আসে। তখন ওর চেম্বারে বসে নানান রকম আলোচনা করতাম। হাতে কোনো কাজকর্ম না থাকলেই তখন ওখানে গিয়ে আড্ডা দেওয়া ও বন্ধুবান্ধবদের সময়ের 12টা বাজানো আমার চিরকেলে স্বভাব। প্রবাদিত রয়েছে, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। বন্ধুবান্ধবগণ বকে ঝোঁকেও আমার এই আড্ডা দেওয়া স্বভাবের কোনো হেরফের ঘটাতে পারেনি। তারা বলতো, তার যখন নিজের কোনো কাজ নেই, নিজের ঘরে বসেই খইবাজ, তাই বলে আমার কাজে 12টা বাজাবি। এমন ধারা অনেক কথাই বন্ধুবান্ধবদের শুনতে হয়, কিন্তু আড্ডা তো আর নিজের সঙ্গে দেওয়া যায় না, একজন না একজন পাকড়াতেই হয়। সেদিন তাই অমিত রায়ের চেম্বারে বসে আড্ডা দিচ্ছিলাম। অমিত বলল, বেশিক্ষণ তোর সঙ্গে বকবক করতে পারবো না। কেন? এখনই আমার এক মক্কেল আসবে। পুরুষ না মহিলা? মহিলা এবং সুন্দরী। বেশ, তো আমি তোর সহকারী হয়ে থেকে না হয় শুনবো। ঠিক আছে, এই শর্তে এখানে বসতে পারো, কিন্তু ভদ্রমহিলা এলে নো টক, মনে থাকবে তো? নিশ্চয়ই। কিছু পরেই গাড়ির আওয়াজ পাওয়া গেল। নতুন লাল রঙের মারুতি গাড়ি বটে। এক দুধে আলতা রঙের ভদ্রমহিলা ওই গাড়ি থেকে নেমে এলেন। পরনে দামি শাড়ি, অভিজাত শ্রেণীর মহিলাই বটে। বয়স 35-36 হবে। ভদ্রমহিলা ঢুকেই বললেন, আপনার সঙ্গে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জানি, বসুন। আপনার নামই তো মিসেস মনিকা সান্যাল। হ্যাঁ, উনি আমার সহকারী মিস্টার দত্ত। তাছাড়া ওর আর একটা পরিচয়ও আছে, উনি সত্যান্বেষী। ভদ্রমহিলা হেসে বললেন, তার মানে প্রাইভেট ডিটেকটিভগিরিও করেন? তা বলতে পারেন। আপনার সব কথাই আমাদের দুজনের কাছে খুলে বলতে পারেন। আমি ভদ্রমহিলাকে নিরীক্ষণ করলাম। বাইরে থেকে ভদ্রমহিলাকে স্বাভাবিক মনে হলেও চোখের দিকে তাকালে বোঝা যায় উনি যেন কোনো কিছু কারণে ভীত। চোখের চাউনিতে কিছু অস্বাভাবিক ভাবও রয়েছে। শুনুন, লেকের পাড়েই একটা ছোট্ট বাড়িতে আমি থাকি। কোন লেক? ঢাকুরিয়া লেক, যাকে বর্তমানে রবীন্দ্র সরোবর বলা হয়। হ্যাঁ, বুঝেছি। কিন্তু ওই বাড়িতে আমার বুঝি আর থাকা সম্ভব হবে না। কেন? বাড়িতে রোজ একটা না একটা উৎপাত হচ্ছেই। কি রকম? বাড়ি ফিরে এসে দেখি বিছানাপত্র ওলটপালট। কোনোদিন বা দেখি কিচেনে যত ক্রোকারিস অর্থাৎ কাপ ডিশ কে যেন চুরমার করে ভেঙে রেখেছে। কোনোদিন বা দেখি কে যেন চেয়ার টেবিল ওলটপালট করে রেখেছে। আপনি কি বাড়িতে একাই থাকেন ম্যাডাম? হ্যাঁ। ঠাকুর, চাকর, বাঝি? আমি কাউকেই রাখিনি, নিজেই রান্না করি, অফিস থেকে ফেরার পথে বাজার করি। ঠাকুর চাকর রাখিনি। কেন? এ যুগে কাউকে আর বিশ্বাস নেই। কে কখন গলা কেটে রেখে চলে যাবে কে জানে, তাই কাউকে রাখিনি। সেফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তা তো বটেই। তাছাড়া ঘরে আমার ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন রয়েছে, গ্যাস রয়েছে, আধুনিক কুকিং রেঞ্জ রয়েছে। কোনো দিক থেকেই তো অসুবিধা হওয়ার কথা নয়। তা তো বটেই। তাছাড়া আমি বেশ কিছুদিন আমেরিকায় ছিলাম। নিজের কাজ নিজে করে নিতে আমার কোনো অসুবিধাই হয় না। যেদিন রাতে ইচ্ছা করে না, নিজেই গাড়ি হাঁকিয়ে বেরিয়ে পড়ি, কোনো হোটেলে গিয়ে খাবার খেয়ে নেই। তা তো বটেই। কলকাতার মতো জায়গায় এসব ব্যাপারে কোনো অসুবিধাই হয় না, হওয়ার কথাও নয়। কিন্তু আপনার স্বামী মিস্টার সান্যাল? উনি থাকলে তো কথাই ছিল না। 3 মাস আগে দার্জিলিং যাওয়ার পথে মোটর দুর্ঘটনায় উনি মারা যান। ভেরি স্যাড। মারা না গেলেও তার সঙ্গে আমার এমনিতেই ছাড়াছাড়ি হয়ে যেত বা লিগ্যাল ডিভোর্স হতো। কেন? গত 3 বছর ধরে ওর সঙ্গে আমার
বোন ছিল না মোটেই। হয় ও আত্মহত্যা করত, না হয় আমি আত্মহত্যা করতাম, নতুবা ডিভোর্স হয়ে যেত। কেন এমনটা হলো? ও ভীষণ নিষ্ঠুর প্রকৃতির লোক। প্রথমে বুঝতে পারিনি, ধীরে ধীরে ওর স্বরূপ প্রকাশ পায়। ওর প্রাণে দয়া মায়া বলে কিচ্ছু নেই। ও আমার বান্ধবী বা বন্ধুদের একদম সহ্য করতে পারত না, যা তা বলে অপমান করত। আমিও ওর বন্ধু বান্ধবীদের অপমান করতে শুরু করলুম পাল্টা ব্যবস্থা হিসাবে। ব্যাস হয়ে গেল ঝগড়া, হাতাহাতি, শাসানি। বিয়ে করা বউ বলে এ যুগে কেউ কারো কেনা বাদী নয়। তা তো বটেই। আচ্ছা, আপনার পাশের বাড়িতে কে থাকেন? কে থাকে জানি না, তবে এক ষণ্ডা মতো ভদ্রলোককে মাঝে মাঝে পাশের বাড়ির বারান্দায় দেখি। ওই বাড়িতে কি আর কেউ থাকেন না? মনে হয় না, থাকলে তো দেখতে পেতুম। ব্যাপারটা অর্থাৎ আপনার বাড়ির জিনিসপত্র এভাবে তছনছ বা লণ্ডভণ্ড হওয়ার কথা পুলিশকে জানিয়েছিলেন? তা জানিয়েছিলাম বইকি। ওরা কিছু ব্যবস্থা নেয়নি? কয়েকদিন ঘোরাঘুরি করে বলল, কিছুই হদিশ করতে পারছি নে ম্যাডাম, কোনো ক্লুই পাচ্ছি নে। ব্যাস, ওদের ডিউটি খতম। কিছু তো খোয়া যায়নি, কেবল লণ্ডভণ্ড হয়েছে, ভাঙচুর হয়েছে। অতএব পুলিশ ব্যাপারটার কোনো গুরুত্বই দিল না। লোকাল থানার দারোগা বরং বলল, দরজায় তালা দেওয়া রয়েছে, ভেতরে এমন লণ্ডভণ্ড হয় কি করে? তাছাড়া একদিন 24 ঘন্টায় বাড়িতে পাহারা রাখা হয়েছিল, সেদিনও ভিতরে লণ্ডভণ্ড হলো কি করে? দরজার তালা ঠিকই ছিল। বুঝুন ঠেলা। পুলিশই আমাকে পাল্টা জেরা করতে লাগলো। আপনি কি বললেন? বললুম, সে রহস্য আপনারাই সমাধান করে দেবেন বলেই তো থানায় আসা। শুনে কি বলল? ম্যাডাম, কিছু যদি মনে না করেন তবে একটা কথা বলি। বিছানাপত্র আপনি লণ্ডভণ্ড করেন, কাপ ডিশ আপনি ভাঙচুর করেন, বরং আপনি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান। ও, তাই বুঝি এখানে আসা? তা নয়, ব্যাপারটা আমি বুদ্ধি দিয়ে কিছুতেই ব্যাখ্যা করতে পারছি না, তাই আপনাদের কাছে আসা। আমি চুপচাপ নীরব শ্রোতা। আমার কথা বলার অধিকার অমিত কেড়ে নিয়েছে। অতঃপর অমিতই প্রশ্ন করল, আপনার পাশের বাড়ির সেই ষান্ডা লোকটার কথা পুলিশকে বলেছিলেন? বলেছিলাম বইকি। তা পুলিশ কি বলল? থানার দারোগা বললেন, উনি অত্যন্ত সজ্জন লোক, তাছাড়া নামকরা সমাজসেবীও বটেন। চেহারাটা ওনার ষণ্ডা গোছের হতে পারে, তবে উনি শীঘ্রই পদ্মশ্রী খেতাব পেতে চলেছেন। তাহলে আর কি, ল্যাঠা তো চুকে গেল। এবার অমিত একটু সৌজন্য প্রকাশ করে বলল, অনেকক্ষণ ধরে তো কথা বলছেন, আপনাকে আপ্যায়ন করার সুযোগই পাইনি। কি খাবেন বলুন? কফি, চা না কোল্ড ড্রিঙ্কস? চা হলেই ভালো হয়। অতএব অমিত বেল বাজিয়ে বেয়ারাকে চা আনতে বলল। অমিতের ইনকাম মন্দ নয়, কিন্তু হার কেপ্পন। দুবারের বেশি চা খাওয়াতেই ওর আপত্তি। যা হোক, ভদ্রমহিলার জন্যই আমারও আর এক দফা চা প্রাপ্তি ঘটল। ভদ্রমহিলা চা শেষ করতেই অমিত বলল, এটি আপাতত আমার শেষ প্রশ্ন। বলুন। আচ্ছা, আপনার উপস্থিতি সত্ত্বেও বাড়িতে কোনো লণ্ডভণ্ড হয়েছে কি? তা হয়েছে বই কি। এই তো শনিবার রাতের কথাই ধরুন না কেন, রাত তখন 8টা হবে। আমি কিচেনে রান্না করছি। হঠাৎ শোয়ার ঘরের খাটটা যেন কে সরাচ্ছে। রান্না ফেলে রেখে শোয়ার ঘরে এসে দেখি বিছানা ওলট পালট। কে যেন খাটটিও কাত করে রেখেছে। কি বলেন? ঠিকই বলছি। এভাবে লণ্ডভণ্ড চলতে থাকলে ও বাড়িতে কি বাস করা সম্ভব? সম্ভব তো নয়ই। ব্যাপারটা খুবই রহস্যজনক। আচ্ছা, আপনার বাড়ির দরজা ভালোভাবে বন্ধ ছিল? ছিল বই কি।
কলা পসিবল গেট টেনে তালা লাগিয়েছি, কাঠের দরজাও ভেতর থেকে বন্ধ করেছি, তারপরও এই অবস্থা। এবার আমি বললুম, আপনি মহিলা হলেও সাহসী। আপনি ওই বাড়িতে একা 3 মাস কাটাচ্ছেন। আমি হলে এক রাতও কাটাতে পারতুম কিনা সন্দেহ। তবেই বুঝুন আমার অবস্থা কেমন সংকটজনক। যাকেই এ কথা বলি সে হেসে উড়িয়ে দেয়, বলে আমার মাথার কোনো স্ক্রু ঢিলে হয়ে গেছে। কেউ বিশ্বাসই করতে চায় না। আপনি কোথায় কাজ করেন? আমি একটা নামকরা মাল্টিন্যাশনাল ফার্মের পার্সোনাল ম্যানেজার। বলুন আপনারাই, আমার মাথা যদি খারাপ হবে তবে অফিসের কাজ কি করে সামলাচ্ছি? ভদ্রমহিলা টেবিলের উপর 500 টাকা রেখে বললেন, এটা আপনার ফি। দেখুন যদি কয়েকদিনের মধ্যে আপনারা কিছু ব্যবস্থা করতে পারেন, নইলে আমাকে অমন সুন্দর ছবির মতো বাড়িটা বেচে দিয়ে কোনো হোটেলে গিয়ে থাকতে হবে। অমিত কিছুক্ষণ ভেবে বলল, আগামীকাল রাতে একবার আপনার বাড়ি যাব। অবশ্য সঙ্গে আমার ছোট বোন লিনাও থাকবে। সে আপনার ওখানে একটা রাত থাকবে। আপত্তি কি? আলাদা ঘরও রয়েছে, আপনারা দুজনেও থাকতে পারেন। আর রাতের খাবারও আমার ওখানেই খাবেন। কিন্তু তাতে আপনার উপর বেশি চাপ দেওয়া হবে না? বরং চীনের রেস্তোরাঁ থেকে আমরাই খাবার নিয়ে যাব। তা হয় না, আপনারা আমার অতিথি। একটা রাত আমার হাতের রান্নায় খেয়ে দেখুন না, খুব খারাপ লাগবে না। এরপর আর কোনো কথা বলা চলে না। মিসেস সান্যাল বিদায় নিয়ে চলে গেলেন। অমিত কিছুক্ষণ গভীর থেকে বলল, ব্যাপারটা তোর কি মনে হয়? ভদ্রমহিলার মাথার গোলমাল না অন্য কিছু? তুই তো মন দিয়ে কারবার করিস। ভদ্রমহিলার মাথায় কোনো গোলমাল আছে বলে কি মনে হলো? কেসটা খুবই জটিল। ভদ্রমহিলার কথাবার্তা শুনে মাথার কোনো গোলমাল আছে বলে তো মনেই হলো না। আর ভদ্রমহিলার সব কথাই যদি সত্যি বলে ধরে নিতে হয়, তবে ব্যাপারটা হয় ভুতুড়ে কাণ্ড, নতুবা রহস্যজনক কিছু, এবং সে ব্যাপারটা আমার আওতার বাইরে। সেই জন্যই বুঝি আমাকে জড়িয়ে নিলি? অনেকটা তাই। বেশ, তবে ফিয়ের অর্ধেকটাও যেন পাই। এগ্রিড, কিন্তু রহস্যটার সমাধান করে দিতে পারলেই অর্ধেকটা পাবে। কাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থাকিস, আমি তোকে তুলে নেব। ঠিক আছে। পরদিন ঠিক সন্ধ্যে 7টার সময়ই অমিত তার বোন লিনাকে নিয়ে হাজির হলো। গাড়ির হর্ন শুনেই বুঝতে পারলাম এটা অমিতচন্দ্রের গাড়ি। আমি তৈরি ছিলাম, অতএব যথাসময়ে মিসেস সান্যালের বাড়িতে হাজির হলাম। মিসেস সান্যাল আমাদের অভ্যর্থনা করার জন্যই তৈরি হয়েছিলেন। গাড়ি বারান্দায় অমিতের গাড়ি ঢুকতেই উনি কাঠের দরজা খুললেন, কলা পসিবল গেটের তালা খুলে বাইরে এলেন। আসুন আসুন, আপনারা আসবেন বলেই সদর ফটকে এখনো তালা লাগাইনি। মিসেস সান্যালের সঙ্গে লিনার পরিচয় করিয়ে দেওয়া হলো। মিসেস সান্যাল সদর ফটকে তালা লাগালেন। অমিত জিজ্ঞেস করলো, গাড়িটাকে এখানেই রাখবো না গ্যারেজে রাখবো? গ্যারেজেই রাখুন। একটা রাত না থাকলে তো ব্যাপারটা বুঝতেই পারবেন না। অতএব অমিত গাড়িটা গ্যারেজেই ঢুকিয়ে রাখলো। আমি মিসেস সান্যালের বারান্দায় দাঁড়িয়ে পাশের বাড়ির সেই ষান্ডা মতো লোকটাকেও দেখতে পেলুম। বিশ্রী বজ্জাত চেহারা, দেখেই গুন্ডা বলে মনে হয়। আমরা ভেতরে ঢুকতেই মিসেস সান্যাল কলা পসিবল গেটে তালা লাগালেন 3টে। ভেতরে টিকিউডে তৈরি কাঠের দরজাও বন্ধ করে দিলেন। ভেতরে এবার মাত্র আমরা 4 জন। বাড়ির বাইরেটা আগেই দেখেছি। নতুন ডিজাইনের সুন্দর সিমসাম বাড়ি, ছবির মতোই সুন্দর। মিসেস সান্যালের যথেষ্ট রুচিজ্ঞান আছে। অবশ্য রুচিজ্ঞানের ব্যাপারটা মিস্টার সান্যালেরও হতে পারে, অর্থাৎ দুজনের মধ্যে একজনের। মিসেস সান্যাল আমাদের ভেতরকার ঘরগুলো দেখালেন। 3টে বেডরুম, একটা ড্রয়িং রুম, ডাইনিং রুমটা অনেকটা হলঘরের মতো, কিচেন, স্টোর রুম। প্রত্যেক শোবার ঘরের সঙ্গেই বাথরুম রয়েছে। তাছাড়া আলাদা একটিও বাথরুম। মোজাইক করা, সিমসাম, সুন্দর সাজানো গোছানো বাড়ি। মিসেস সান্যাল বললেন, আপনাদের জন্য ফ্রাইড রাইস, চিংড়ির মালাইকারি, ফিশ ফ্রাই, চিকেন বাটার মশলা, চাটনি আর মিষ্টি। অসুবিধা হবে না তো? মোটেই না, বরং এই আইটেমগুলোই আমাদের পছন্দ। আমিও সায় দিয়ে বললাম, আপনারা যখনই বলবেন খাবার টেবিলে সাজিয়ে দেব। আমি বললুম, ঠিক আছে।
আগে এক দফা চা হয়ে যাক। চায়ের ব্যাপারে লিনারও আপত্তি নেই। চা খেতে খেতেই অমিত প্রশ্ন করল, আজ এখনো পর্যন্ত লন্ডভন্ড ব্যাপারটা ঘটেনি তো? না, তবে ঘটতে কতক্ষণ। ডাইনিং রুমে বসে চারজনই চা খাচ্ছিলাম। হঠাৎ করিডোরের শেষের বাথরুমের বালতির নড়াচড়া আর জল পড়ার শব্দ শুনতে পেলাম। ওই নিন, শুরু হয়ে গেছে। আজ দেখছি বাথরুম থেকেই শুরু। চারজনেই বাথরুমের দরজার কাছে গিয়ে চিৎকার করে উঠলুম, কে বাথরুমে? জবাব দিন। বালতি নড়াচড়ার শব্দ পাওয়া গেল, কিন্তু জল পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। বাথরুমের দরজা ঠেলতেই খুলে গেল। কেউ বাথরুমে নেই, শুধু বালতিটা উল্টানো, বাথরুমটা জলময়। অমিত আর লীনা ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আমি তো ততটা ভয় না পেলেও ওদের ঠিক ভরসা দিতে পারলাম না। মিসেস সান্যাল বললেন, আজ আপনারা তবু 3 জন আছেন। এ বাড়িতে একা আমার পক্ষে থাকা কতটা ভয়ের ব্যাপার। লীনাও বলল, সত্যি আপনি যে কোনো মহিলা কেন পুরুষের থেকেও বেশি সাহসী। শুধু রাতের বেলায় কেন, দিনের বেলাতেও এই বাড়িতে থাকতে আমি মরে সাহস পেতাম না। ঠিক হলো, মিসেস সান্যাল ও লীনা একটা ঘরে শোবে, আমি আর অমিত একটা ঘরে শোব। আমি অমিতকে চুপে চুপে বললাম, ভদ্রমহিলার মাথা ও মন আমাদের থেকে অনেক বেশি সুস্থ। আমরা হলে এতটা ধকল সহ্য করতে পারতাম না। অমিত মাথা নেড়ে সায় দিয়ে চুপে চুপে বলল, ব্যাপারটা দেখছি আমার আয়ত্তের পুরোপুরি বাইরে। ভাবছি ম্যাডামকে টাকাটা ফিরিয়েই দেব। আমি বললাম, সবে তো কলির সন্ধে, রাতে আরও কী কী ঘটে দেখা যাক। টেবিলে খাবার দাবার সব আনা হলো। লীনা ও মিসেস সান্যালকে হেল্প করলো। রাত তখন 9:30 হবে। মিসেস সান্যালের রান্নার হাত সত্যিই চমৎকার। অন্য সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে রেখে চারজনেই বেশ আয়েশ করেই খাচ্ছিলাম। আহার্য শেষ হতে তখনও কিছু বাকি ছিল। ঠিক ওই সময়ই কিচেন থেকে ঝনঝন আওয়াজ আসতে লাগলো, সেই সঙ্গে কাপ ডিশ ভাঙার শব্দ। মিসেস সান্যাল বললেন, ওই নিন, আবার শুরু হলো। কিচেনের দরজা খোলাই ছিল। চারজনেই সেই খোলা দরজা দিয়ে উকি দিলাম। রান্নার হাতা খুন্তি মেঝেতে পড়ে, সরষের তেলের টিন উল্টানো, বেশ কিছু সরষের তেল গড়িয়ে যাচ্ছে, আর কয়েকটা কাপ ডিশ ভাঙা। অমিত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, এটা রীতিমতো ভূতুরে ব্যাপার। এতদিনে ভূতের সঙ্গে আপনি কি করে রয়েছেন তাই ভাবছি। লীনাও একপাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। আমি গিয়ে সরষের তেলের টিনটা তুলে রাখলাম। কিচেনের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আপনি? এমন তুলকালাম কাণ্ড করছেন কেন? এতে আপনার কি লাভ? ভেতর থেকে একটা গোঙানির শব্দ পাওয়া গেল, আর কিছুই নাই। মিসেস সান্যালও গোঙানির শব্দ শুনে ভীষণ ভয় পেয়ে বললেন, এই প্রথম গোঙানির শব্দ শুনতে পেলুম। এতদিন শুধু ভাঙচুর ওলট পালট হয়েছে। কাল থেকে আমি আর এ বাড়িতে থাকবো না। অমিত ভয়ে ভয়ে বলল, ভূতের সঙ্গে এ বাড়িতে কোনো জীবিত মানুষের থাকাও সম্ভব নয়। আপনি কি করে একদিন কাটালেন অবাক হয়ে তাই ভাবছি। লীনা বলল, আমারও ভীষণ ভয় করছে। আজ রাতটা ভালোই ভালো কাটালে হয়। আমি লীনাকে ভরসা দিয়ে বললাম, একদিন উনি যখন এ বাড়িতে একা কাটিয়েছেন, একটা রাত আমরা কি চারজনে কাটাতে পারবো না? আমার কথায় লীনা তেমন ভরসা পেল না। অমিত এদিক ওদিক তাকাতে তাকাতে ঠকঠকিয়ে কাঁপতেই লাগলো। রাতে কার কেমন ঘুম হবে জানি না, না হওয়াটাই স্বাভাবিক। মিসেস সান্যাল আর লীনা এক ঘরে, আমি আর অমিত আর এক ঘরে। তখন মাঝরাত হবে, ঘুমে দু চোখ জড়িয়ে আসছিল। এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা। আমি অমিতকে ডেকে তুলে বললাম, কে যেন দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছে রে? লীনা বা মিসেস সান্যাল, ওদের কোনো বিপদ হয়নি তো? আমি জিজ্ঞেস করলাম, কে দরজা ধাক্কাচ্ছেন বলুন? লীনা, মিসেস সান্যাল? কোনো সাড়া নেই। দরজায় জোরে জোরে ধাক্কা চলছেই। অমিত চাদর চাপা দিয়ে বলল, ব্যাপারটা ভালো নয়। কোনো রকমে আজ রাতটা ভগবানের দয়ায় কাটাতে পারলে হয়। দরজা একদমই খুলবি না। আমি শিউরে উঠে বললাম, কিন্তু ভূত যদি হয়েই থাকে তবে দরজা ভেঙেও ঢুকতে পারে। ভূতের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। অমিত প্রায় কেঁদে ফেলে বলল, আমি কিছুই জানি না। কী কুক্ষণে যে এইখানে এসেছিলাম কে জানে। হয়তোবা অমিত কাঁদতে কাঁদতে ভয়ে মূর্ছায় গেল। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে দরজার ওপাশ থেকে আবার গোঙানির আওয়াজ পাওয়া গেল। আমি মনে মনে ঠিক করে নিলাম, যতই দরজা ধাক্কাক না কেন, না ভেঙে ঢোকা পর্যন্ত কিছুতেই দরজা খুলব না। কিন্তু কিছু পরেই মেয়েলি গলার আওয়াজ শোনা গেল, আগুন আগুন।
সন্তুদা, অমিত দা, তাড়াতাড়ি দরজা খুলুন। অতপর আলো জ্বেলে দরজা খুললাম। অমিত চাদর ফেলে দিয়ে তড়াক করে লাফিয়ে উঠল। দেখলুম লীনা আর মিসেস সান্যাল ভয়ে রীতিমতো কাঁপছেন। দরজা খুলে আমরা চারজনেই বাইরে চলে এলাম। কিচেনের ওদিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশের বাড়ির ওই বিশ্রী দেখতে লোকটা বললেন, কোনো ভয় নেই, আপনারা আমার বাড়ি চলে আসুন। আমি ফায়ার সার্ভিসে খবর দিয়ে দিয়েছি, ওরা এলেন বলে। আপনাদের কিচেনটা আমার সবার ঘর থেকে দেখা যায়। আমি শেষ রাতের দিকে বাথরুমে যাবার জন্য উঠি, জানলা দিয়ে তাকিয়েই আগুন দেখেই ফায়ার সার্ভিসে খবর দিয়ে দিয়েছি। অমিত গ্যারেজ থেকে গাড়ি এনে ভদ্রলোকের বাড়ির সামনে রাখলো। মিসেস সান্যালও নিজের মারুতি গাড়িখানা গ্যারেজ থেকে নিয়ে এলেন। বলা যায় না, যদি গ্যারেজে আগুন লাগে। আগুন জ্বলছে দাও দাও করে, এবং সেই সঙ্গে একটা অট্টহাসিও শোনা গেল, হা 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 হা। কিছু পরেই দমকলের 4টে গাড়ি চলে এলো। লেকের পাড়েই বাড়ি, অতএব জলের অভাবও হলো না। কয়েক মিনিটের মধ্যেই দমকলের লোকেরা আগুন নিভিয়ে ফেলল। মিসেস সান্যাল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বেডরুমের কোনো ক্ষতি হয়নি। আগুন নেভাতে নেভাতে সকালও হয়ে গেল। ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিভিয়ে আবার ঘন্টি বাজাতে বাজাতে বেরিয়ে গেল। পাশের বাড়ির ওই ভদ্রলোকই আমাদের আপ্যায়িত করলেন। পাশের বাসার লোকটি বললেন, মিসেস সান্যাল, আপনাকে একটা কথা বলবো করে বলতে পারছি না। মিসেস সান্যাল বললেন, সংকোচ না করে বলেই ফেলুন। আমার মনে হয় আপনার মৃত স্বামী এখনো আপনার মায়া কাটাতে পারেননি। কি করে বুঝলেন? মাঝে মাঝে চাঁদনেরাতে মিস্টার সান্যালকে আপনার বাড়ির লনে এবং বারান্দায় ঘুরতে দেখি। মরে গিয়েও লোকটা তাহলে আমাকে জ্বালাচ্ছে? অনেকটা তাই। আপনি কি করতে বলেন? শান্তি সত্যায়ন করা দরকার। বাড়িতে অষ্টপ্রহর কীর্তন দিন, আর গয়ায় গিয়ে আপনার মৃত স্বামীর শ্রাদ্ধ করে পিণ্ডদানের ব্যবস্থা করুন। এতদিনে ভূতের সঙ্গে ঘর করে আপনি যে সুস্থ আছেন, এটাই যথেষ্ট। হিন্দু যখন, সংস্কার তো মেনে চলতেই হবে। বন্ধুরা, আমার আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেককেই তার নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলা উচিত। ধন্যবাদ সকলকে।